স্বামী সন্তানের প্রতি ভালোবাসার টানে মৃত্যুকেও হার মানায় এক মা। মৃত্যুর প্রাকৃতিক নিয়মের গণ্ডির বাইরে চলে আসে। মা মারা যাওয়ায় ছোট্ট ছেলেটা একদমই ভেঙে পড়েছিল। সারাদিন মায়ের কথা চিন্তা করে চোখের পানি ফেলত। এগুলো তো মৃত মা হঠাৎ এক বৃষ্টির দিনে জীবিত হয়ে ফিরে আসে পৃথিবীতে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎই একদিন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এতক্ষণ যে সিনেমাটি নিয়ে কথা বলছিলাম সেটার নাম বি উইথ ইউ। তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে গানো যাক। সিনেমার একদম শুরুতেই ছোট্ট একটা বাচ্চাকে গল্পের বই পড়তে দেখতে পাওয়া যায়। ওর নাম জিহো। এই গল্পটা ওর মা মৃত্যুর আগে লিখে গিয়েছিল। ইনি জিহোর বাবা ওজিন। অল্প বয়সে স্ত্রীকে হারিয়ে একদম ভেঙে পড়েছে বেচারা। আর এই যে ছবিটা দেখছেন, এটাই জিহোর মা সোয়া। সে মারা যাওয়ায় বাসায় কিছু আত্মীয় স্বজনের আনাগোনা দেখা যায়। ওরা সোয়ার মৃত্যু নিয়ে কথা বলতে থাকে, যে বাচ্চা জন্ম দেওয়ার আগে তো সুস্থই ছিল, আর ওজিন কি পারবে ওর ছেলেকে ঠিকঠাকভাবে বড় করতে? জিহো যে গল্পের বইটা পড়ছিল, ওইটার কাহিনীটা অনেকটা এরকম। মা পেঙ্গুইন মারা যাওয়ার পর মেঘের দেশে গিয়ে মেঘের ভেতর দিয়ে তার ছেলেকে দেখত। তো বর্ষাকাল আসতেই বৃষ্টির টেনে করে পৃথিবীতে আবার চলে আসে। ছোট্ট একটা স্টেশনে ট্রেনটা এসে থামে। মা পেঙ্গুইন দেখতে পায় তার ছেলে হলুদ রঙের রেইনকোট পরে কান্না করছে। মাকে দেখে তো সে খুব খুশি হয়ে যায়। তারপর মা আর ছেলে মিলে অনেক মজা করে। মা ছেলেটাকে অনেক কিছু শেখায়, কারণ সে তো বেশি দিন থাকতে পারবে না। এর কিছুদিন পর মেঘের পরি এসে মা পেঙ্গুইনকে বলে, তোমার মেঘের দেশে ফিরে যাওয়ার সময় চলে এসেছে। সময় শেষ হওয়ার আগে যদি ফিরে না যাও, তাহলে আর মেঘের মধ্যে দিয়ে তোমার ছেলেকে দেখতে পারবে না। ছেলেকে বিদায় দিয়ে চলে যায় মা। এই গল্পটা যেহেতু জিহোর মা লিখেছিল, তো এটার প্রত্যেকটা অক্ষরে বিশ্বাস করছে জিহো। অনেকদিন কেটে যাওয়ায় তারা সাধারণ জীবনে ফিরতে থাকে। ওজিন অনেক ভোরে উঠে চলে যায় কাজে। সকাল সকাল এসে সে একটা সুইমিং পুল পরিষ্কার করতে থাকে। কাজ শেষ করে বাসায় এসে রান্না বান্না করতো সে। অ্যালার্ম বাজায় জিহোকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ওয়ার্ডরোবের মধ্যে পায় জিহোকে। সেখানেই ঘুমাচ্ছিল জিহো। টিভিতে আবহাওয়ার বার্তা চলতে থাকে। তখন জিহো বাবাকে বৃষ্টির দিন সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে। বর্ষাকাল নিয়ে অনেক প্রশ্ন করতে থাকে, কারণ সে বিশ্বাস করত বর্ষাকাল শুরু হলে মা আবার পৃথিবীতে চলে আসবে। খাওয়া দাওয়া শেষ করে স্কুলের জন্য রেডি হয় জিহো। ওই গল্পটার মতো সেও হলুদ একটা রেইনকোট পরেছে। সাইকেলে করে ওজিন ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে তারপর নিজের কাজে চলে আসে। ওজিন কাজ করতে থাকলে তার এক কলিগ কফি এনে দেয় তাকে। ওর নাম হানজুং। ওজিনের শার্টের বাটন উল্টাপাল্টা থাকায় দেখিয়ে দেয় সেই মেয়েটা। তারপরই মালিক চলে আসে, এসেই মেয়েটাকে কফি অফার করে। কিন্তু সে যেহেতু আগের থেকেই কফি নিয়েছিল, তো সে রিজেক্ট করে দেয়। এ পর্যায়ে ওজিন পুল পরিষ্কার করতে থাকলে তার মালিক এসে তাকে পানিতে ফেলে দেওয়ার জন্য ধাক্কা দিতে গিয়ে সে নিজেই পড়ে যায়। এই রেস্টুরেন্টের মালিকের নাম হংগু। ইনি ওজিনের বন্ধু। ক্লাস শেষ করে জিহো বেকারিতে এসে পৌঁছে। জিহোর মন খারাপ থাকায় হংগু জিজ্ঞেস করে। জিহো বলে, আমাদের স্কুলে একটা দৌড় প্রতিযোগিতা হবে, যেটাতে সবার বাবারা অংশ নেবে, কিন্তু আমার বাবা তো দৌড়াতে পারে না। পরে হংগু বলে, তোর বাবা দৌড়াতে পারে না তো কি হয়েছে, আমি দৌড়াবো। তারপরই ওজিন চলে আসে সেই বেকারিতে। তারপর তারা একসাথে বাসায় চলে যায়। দৌড় প্রতিযোগিতার দিনে আঙ্কেল হংগু রেডি হতে থাকলে জিহো বলে, তুমি তো আমার বাবা নও, তোমাকে ওরা দৌড়াতে দিবে না। জিহো যেই গেঞ্জিটা নিয়ে ফেরত দিতে যাবে, তখনই ওজিন চলে আসে। এসে জিহোর হাত থেকে গেঞ্জিটা নিয়ে বলে, আমি অংশগ্রহণ করব। শুরু হয়ে যায় দৌড় প্রতিযোগিতা। প্রথমে ওজিন তো আস্তে আস্তে দৌড়াচ্ছিল, কিন্তু জিহোর মন খারাপ দেখে সে খুব জোরে দৌড়াতে শুরু করে। প্রায় জিতেই যাচ্ছিল ওজিন, কিন্তু শেষের দিকে এসে অজ্ঞান হয়ে যায় ওজিন। তার একটা রোগ আছে, সে যদি তার শরীরকে বেশি স্ট্রেস দেয় তাহলে সে অজ্ঞান হয়ে যায়। তারপর রাত্রে বাসায় এসে ঘুমিয়ে পড়ে দুজন। সকালবেলা ঘুম থেকে উঠে জিহো দেখতে পায় বৃষ্টি হচ্ছে। তো সে তো মহা খুশি, বাবাকে ডাক দেয় সে। তারপর হলুদ রঙের একটা রেইনকোট পরে এক দৌড় দেয়। স্টেশনের দিকে যেতে থাকে জিহো। ওজিনও পেছন পেছন দৌড়াতে শুরু করে। স্টেশনে এসে কাউকেই দেখতে পায় না জিহো। খুব মন খারাপ হয়ে যায় তার। বাবা তাকে বাসায় যাওয়ার জন্য বলতে থাকলে সে না করে, কিন্তু তখন বাবা তাকে জোর করে কোলে তুলে নিয়ে বাসার দিকে যেতে থাকে। স্টেশন থেকে বাসায় যাওয়ার পথে একটা টানেল পড়ে। টানেলের কাছে যেতেই কিছু একটার উপস্থিতি টের পায় ওজিন। জিহো তো মা বলে এক দৌড় দিয়ে চলে যায় সেই মেয়েটার কাছে। দেখতে পায় আসলেই এটা জিহোর মা। ঠিক ওই পেঙ্গুইনের গল্পটার মতোই ফেরত এসেছে তার মা। কিন্তু কোনো কিছুই মনে নাই সোয়ার। সে যে জিহোর মা এটা তো দূরের কথা, তার যে বিয়ে হয়েছিল এটাও ভুলে গেছে সে। তারপর বাসায় নিয়ে আসে তাকে। বাসায় এসেই তো সবকিছু দেখাতে থাকে জিহো। এক পর্যায়ে বাবা ওকে ডেকে নিয়ে গিয়ে বলে, তোমার মায়ের কিছুই মনে নেই, এমনকি ও যে মারা গেছে সেটাও মনে নেই। তো যেহেতু তার কিছু মনে নেই, তো চলো আমি আর তুমি মিলে এটা সিক্রেটই রাখি। বাবার কথায় জিহোও রাজি হয়ে যায়, কিন্তু সোয়া কিছুতেই মনে করতে পারছে না যে সে এখানেই থাকতো। সে এটা ওটা জিজ্ঞেস করতে থাকলে বাবা ও জিহো মিলে ঠিক সবকিছু সামলে নেয়।
বাসার খুব বাজে অবস্থা থাকায় ওজিন ও জিহো মিলে সব পরিষ্কার করতে শুরু করে। তারপর সারাদিনের ধকলের পর রাত্রেবেলা সবাই ঘুমিয়ে গেলে ওজিন গিয়ে মন ভরে দেখতে থাকে সোয়াকে। সকালবেলা স্কুলের জন্য রেডি হয় জিহো। তার শার্টের বোতামগুলো ডিসপ্লেস হওয়ায় সোয়া সেটা ঠিক করে দিতে থাকে এবং বলতে থাকে যেমন বাবা তেমন ছেলে। মাকে চুমু দিয়ে বেরিয়ে যায় জিহো। ওজিনও চুমু দেবে কিন্তু সাহস জোগাতে পারে না। পরে প্রত্যেক দিনের ন্যায় ছবিতে চুমু দিয়েই বের হয়ে যায়। বাবা জিহোকে স্কুলের ভেতর ঢুকিয়ে দিয়ে যেই না চলে যায় অমনি সে স্কুল থেকে বের হয়ে বাড়ির পথে রওনা দেয়। বাসায় সোয়া এটা ওটা দেখতে দেখতে একটা চাবি ও একটা আংটি খুঁজে পায়। আংটিটা পরতে জিহো চলে আসলে একদম চমকে যায় সোয়া। জিহো জানায় আজ স্যার অ্যাবসেন্ট, তো স্কুল ছুটি দিয়ে দিয়েছে। মা ও ছেলে মিলে অনেক রকম খেলা খেলতে থাকে, খুব মজা করছে দুজনে। বক্সিং খেলতে থাকলে ওজিন বাসায় চলে আসে। এসেই দেখে জিহোর নাক দিয়ে হালকা রক্ত বের হচ্ছে। তারপর রাত্রেবেলা যখন খাবার খেতে বসে তখন জিহো মায়ের হাতে রান্না খেতে চায়। সোয়া রান্না করতে গিয়ে সব নষ্ট করে ফেলে। রান্নার এক পর্যায়ে সসেস ফুটতে থাকলে জিহো টেবিলের নিচে গিয়ে পালায়, আর ওজিন গিয়ে সোয়াকে জড়িয়ে ধরে বাঁচায়। ওজিনের হাতে এসে পড়ে 2-3টা সসেস। তারপর রাত্রেবেলা ওজিন ড্রয়িং রুমে বসে থাকলে গোসল করে বের হয় সোয়া। একদম মায়াবী পরীর মতো লাগছিল তাকে। পরে সে ওজিনকে কাপড় খুলতে বলে। ওজিন তো ভাবে ওই কাজ, তো সে প্যান্ট খুলতে থাকে। সোয়া বলে যে না, তুমি গেঞ্জি খোলো। তখন যে গরম তেল পড়েছিল ওখানে মলম লাগিয়ে দেই তোমাকে। মলম দিতে দিতে সোয়া বলে আচ্ছা, আমরা তো প্রেম করে বিয়ে করেছি তাই না? আমার তো কিছুই মনে নেই, তো আমাদের প্রেমটা কিভাবে শুরু হলো, কেমনে কি হলো, কাহিনীটা একটু বলবে? তখন ওজিন বলা শুরু করে। সিনেমাটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। তোমার আর আমার দেখা হয়েছিল হাই স্কুলে। তখন আমি খুব ভালো সাঁতারু ছিলাম, তো পড়াশোনায় খুব একটা মনোযোগ ছিল না আমার। অনেক সময় এমন হতো যে আমি ক্লাসের মধ্যেই ঘুমিয়ে পড়তাম। একদিন সাঁতার শেখানোর সময় তুমি ডুবে যাচ্ছিলে, তো আমি গিয়ে বাঁচাই তোমাকে। তার অনেক আগে থেকেই তোমার উপর ক্রাশ ছিল আমার। এই পর্যায়ে ওজিন হঙ্গুর থেকে পরামর্শ নিচ্ছে যে কিভাবে সোয়াকে পটানো যায়। কয়েকটা উপায়ও বলে দেয় তাকে, কিন্তু কিছুই কাজ করছিল না। একবার ঘটে এক মজার ঘটনা। এক ডান্স ক্লাসে ওজিন বারবার ভুল ডান্স করছিল। এদিকে সোয়াও বাপাই হয়, শিক্ষক তাদের দুজনকে একসাথে দেয় ডান্স করতে। ডান্সের এক পর্যায়ে দুর্ঘটনাবশত রক্ত বের করে দেয় সোয়ার নাক দিয়ে। সে তো রাগ করে চলে যায়। তারপর তাদের মধ্যে আর কথা হয় না কখনো। যেদিন তাদের স্কুলের শেষ দিন ছিল সেদিন সবাই সবার নাম্বার নিতে থাকে। তো তখন সোয়াও এসে ওজিনের নাম্বার নেয়। কলেজে থাকা অবস্থায় বহুবার ওজিন সোয়াকে কল দেয়, কিন্তু কথা না বলেই রেখে দেয়। সাহস হয় না তার কথা বলার। এর মধ্যে শীতের ছুটির সময় মিলিটারি ডিউটির নোটিশ আসে। তারপর দেখতে দেখতে 2.5 বছর পার হয়ে যায়। একটা বুথে গিয়ে আবার কল দেয় সে, কিন্তু এবার হঙ্গু আর ফোন রাখতেই দেয় না। আগেই বলে দেয় আমি ওজিন। পরে কথা বলে তারা দুজন। ওজিন বলে স্কুলের শেষের দিন যে তোমার কাছে আমার একটা কলম ছিল, ওটাকে এখন আছে? ওটা আমার দরকার, আসলে ওটা খুব দামি। পরে তারা দেখা করতে চায়, কিন্তু কলমটা চাওয়া তো একটা বাহানা মাত্র। আসলে তো দেখা করতে চায় ওজিন। চলে আসে সেই কাঙ্ক্ষিত দিন। দেখা করে কলম দেয় সোয়া। তারপর তারা একটা রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করতে করতে অনেক গল্প করে। আস্তে আস্তে দুজন দুজনের সাথে ফ্রি হতে শুরু করে। খাওয়া দাওয়া শেষ করে বাইরে বের হতে হতে বৃষ্টি চলে আসে। দুজনই রাস্তায় বাসের জন্য অপেক্ষা করছে। এক একটা করে বাস আসছে চলে যাচ্ছে, কিন্তু তারা উঠছে না বাসে। শেষ বাস আসলে সোয়া উঠে যায় বাস, কিন্তু পরক্ষণেই দৌড়াতে দৌড়াতে চলে আসে ওজিন। সোয়াকে চিঠি লেখার অনুমতি চায় সে। সোয়াও অনেক খুশি হয়ে অনুমতি দিয়ে দেয়। বাস ছাড়তে দেরি হয়, বাস ড্রাইভারটা বাস থেকে নামিয়ে দেয় ওকে। গল্পটা আবার প্রেজেন্ট টাইমে মুভ করে। দিন পার হতে থাকে। ওজিন ও জিহোর দিন ভালোই কাটছে, যে যার যার কাজে ব্যস্ত। এদিকে সোয়া আজকে কাপড় কেচেছে, তো বাইরে বৃষ্টি পড়ায় সে কাপড় শুকাতে পারছে না। তখন সে বাইরে তাকাতে ছোট্ট একটা ঘর দেখতে পায়। চাবি নিয়ে গিয়ে ঘরটা খুলে ঢুকে ঘরের মধ্যে অনেক ধরনের জিনিস দেখতে পায় সোয়া। এদিকে ওজিনের বন্ধু হঙ্গু ওজিনের সাথে একটা মেয়ের মিটিং ফিক্স করে, কিন্তু ওজিন এসেই সব বুঝে চলে যায় সেখান থেকে। মেয়েটার সাথে এক প্রকার হঙ্গুরই সেটিং লেগে যায়। রাত্রেবেলা জিহো বাবাকে ডেকে এনে কান পরিষ্কার করার কথা বলে। প্রথমে লজ্জা পেলেও পরে করিয়ে নেয় ওজিন। সবাই ঘুমিয়ে থাকলে হঙ্গু এসে ওজিনকে ডাকতে থাকে। ওজিন বাইরে গিয়ে দেখে হঙ্গু মাতাল হয়ে আছে। বাইরে হঙ্গুর চিল্লাচিল্লিতে সোয়ার ঘুম ভেঙে যায়। তো সে বাইরে যেতে চাইলে জিহো এসে বাধা দেয় তাকে, কিন্তু ওজিন এদিক দিয়ে বের করে দিল। সে জানালা দিয়ে এসে ঘরের মধ্যে ঢুকে যায়। পরে তো সে সোয়াকে দেখে পুরা চমকে যায় যে মারা যাওয়া মানুষ কিভাবে জীবিত হয়ে আছে। ভয় পেয়ে আবোল তাবোল বলা শুরু করে হঙ্গু। পরে পালিয়ে যায়। তাদের প্রেম কাহিনী পরে কি হয়েছিল এটা জানতে চায় সোয়া। তো আবার বলা শুরু করে ওজিন।
হলে সিনেমা দেখার সময় সোয়ার হাত মনে করে পেছনে বসে থাকা একজনের পা ধরে থাকে সে। পরে বুঝতে পারে এবং প্রচুর লজ্জা পেয়ে যায়। সিনেমা শেষে রাস্তায় দাঁড়িয়ে থাকার সময় সোয়া অজিনের পকেটে হাত পুরে দেয়। অজিনও হাত দিয়ে হাত ধরে ফেলে। প্রেজেন্ট টাইমেও ঠিক সেই কাজটাই হচ্ছে। পরদিন রাত্রেবেলা দুজনে মিলে একটা পাহাড়ের উপরে আসে। এখান থেকে ওই নিচের বড় পর্দায় সিনেমা দেখতে থাকে বাইনোকুলারের সাহায্য নিয়ে। একবার এ দেখছে তো একবার ও। সিনেমা উপভোগ করার এক পর্যায়ে চুমু খায় অজিন। এই পর্যায়ে সবাই মিলে অনেক মজা করতে থাকে। পরিবারটা যেন পূর্ণতা পেয়ে গেছে। অনেক গেমস খেলে তারা তিনজন মিলে একটা পিকনিকে আসে। সেখানে অনেক মজা করে তারা। পিকনিক শেষে সোহা ও জিহোকে কাঁধে নিয়ে বাসায় আসে। এসেই অজ্ঞান হয়ে যায় অজিন। জ্ঞান ফিরতেই সোয়া জানতে চায় এটা কেমনে হয়েছে আর কখন হয়েছে। তো আবার বলতে থাকে অজিন, আমাদের তৃতীয় ডেটের পরে আমি অনেক প্র্যাকটিস করতাম ন্যাশনাল লেভেলে যাওয়ার জন্য। বডি ট্রেনিং, সাঁতার প্র্যাকটিস, ডায়েট সব ঠিকঠাক মতোই চলছিল। একদিন সাঁতার কাটার সময় হঠাৎই অজ্ঞান হয়ে যাই আমি। পরে ডাক্তার জানায় আমার ব্রেনের সমস্যা হয়েছে। যদি আমি বেশি নার্ভাস হয়ে যাই বা যদি আমি আমার শরীরকে বেশি স্ট্রেস দিই তখনই অজ্ঞান হয়ে যাই আমি। এটার জন্য আমার সুইমিং কেরিয়ার তো শেষ হয়েছেই, সাথে সাথে আমার নর্মাল লাইফও শেষ হয়ে গেছে। এমনই একদিনে সোয়া আসে দেখা করতে, কিন্তু অজিন কিছুই বলে না তাকে এগুলো সম্পর্কে। আরও প্রেমটা ঠিকঠাকভাবে শুরু হওয়ার আগেই ব্রেকআপ করে দেয় সে। কিন্তু সব সময় মন খারাপ করে থাকতো অজিন। কিছুদিন পরে অজিন সিওলে আসে শেষবারের মতো সোয়ার সাথে দেখা করতে। কিন্তু এসে দেখে সোয়া অন্য ছেলের সাথে খুব সুখেই আছে। তো অনেক রাগ অভিমান নিয়ে সে চলে যায়। কয়েক মাস পরে হঠাৎ করে সোয়া কল দেয় তাকে। দেখা করতে আসে সোয়া। দূর থেকে দৌড়াতে দৌড়াতে এসে জড়িয়ে ধরে অজিনকে। পরে প্রপোজ করে সে বিয়ের জন্য এবং বিয়ে করে ফেলে। যদিও সোয়ার পরিবারের বিরুদ্ধে ছিল, তারপরেও সে এটাই ডিসিশন নেয়। আবার প্রেজেন্ট টাইমে চলে আসে। একদিন সকালবেলা সবাই খাবার খাওয়ার সময় টিভিতে আবহাওয়ার সংবাদে বলে যে খুব তাড়াতাড়ি বর্ষাকাল শেষ হয়ে যাবে। এটা শুনে জিহো ও অজিন দুজনই আপসেট হয়ে যায়। তো টিভিটা বন্ধ করে দেয় অজিন, কিন্তু সোয়াকে কিছুই বুঝতে দেয় না। হঠাৎ একদিন সোয়া ওই সেই ছোট্ট ঘরটায় একটা ডায়েরি খুঁজে পায়। এটা সোয়ার নিজেরই ডায়েরি। পড়তে থাকে ডায়েরিটা। এ পর্যায়ে প্রত্যেকদিন নতুন নতুন কাজ শেখাতে থাকে জিহোকে। কিভাবে ডিম ভাজতে হয়, কিভাবে কাপড় নাড়তে হয়, তারপর নিজের চুল নিজেই কিভাবে শ্যাম্পু করতে হয়, এগুলো সব শিখাতে থাকে। কেন জানি সোয়া আপসেট থাকে ইদানিং সব সময়। এর মধ্যে একদিন অজিনের কাছে একটা কল আসে। সে গিয়ে দেখতে পায় জিহো প্রত্যেক দিন একজনের গাড়িতে সাবান লাগিয়ে দিত। পরে সরি বলে সেখান থেকে চলে আসে জিহোকে নিয়ে। এসে জিহোকে জিজ্ঞেস করে, তুমি এমনটা কেন করেছো? জিহো কান্নার স্বরে বলতে থাকে, আমার বন্ধু বলেছিল যেই দিন তার বাবা গাড়ি ধয় পরের দিনই বৃষ্টি হয়, তাই আমি প্রত্যেক দিন সাবান লাগিয়ে দিতাম যাতে উনি প্রত্যেক দিন ওনার গাড়িটা ধন আর তার পরের দিন বৃষ্টি হয়। আমি একদমই চাই না যে মা আবার মেঘের দেশে চলে যাক। জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় অজিন। কিন্তু মনে মনে সেও তো অনেক কষ্টে ছিল। হঠাৎ করে একদিন হঙ্গুর বেকারিতে আসে সোয়া। প্রথমে হঙ্গু একটু ভয় পেয়ে গেলেও পরে সব ঠিক হয়ে যায়। সোয়া হঙ্গুর থেকে একটা ফেভার চায় যে জিহোর প্রত্যেক জন্মদিনে তাকে স্পেশাল করে একটা কেক বানিয়ে দিতে। এদিকে অজিন ওই টানেলের সামনে কাঠ জড়ো করতে থাকে যেন সোয়া মেঘের দেশে চলে যেতে না পারে ওই টানেল দিয়ে। রাত্রেবেলা জিহোর বার্থডে সেলিব্রেট করে তারা। পরদিন জিহোর স্কুলে একটা প্রোগ্রাম ছিল। সেখানে বাচ্চারা সবাই মিলে একটা গান পরিবেশন করে। জিহোর পারফরমেন্স দেখতে এসেছে সোয়া। এ পর্যায়ে সব বাচ্চারা যে যার ড্রিম সম্পর্কে বলতে থাকে। কারো স্বপ্ন সে ফুটবলার হবে, তো কেউ সিঙ্গার, তো কেউ অ্যাক্টার, তো কেউ ডাক্তার। কিন্তু জিহো সবাইকে অবাক করে দিয়ে বলা শুরু করে, আমি অনেক ভালো দৌড়াতে পারি, আবার আমি অনেক ভালো ক্লিনও করতে পারি, আবার কিভাবে কাপড় ধুয়ে শুকাতে হয় সেটাও জানি, নিজের চুল নিজেই পরিষ্কার করতে পারি আমি, আবার কিভাবে সুন্দর করে ডিম ভাজতে হয় সেটাও জানি। আসলে আমি চাই আমি বড় হয়ে আমার বাবাকে প্রোটেক্ট করব, যেমনটা আমি আমার মাকে প্রমিস করেছিলাম। সবাই তো থমকে যায় কথাগুলো শুনে, যে এত ছোট একটা বাচ্চা এত সুন্দর সুন্দর কথা বলছে। সবাই হাততালি দেয়। প্রোগ্রাম শেষ করে বাহিরে চলে আসে সোয়া। দেখতে প্রায় বৃষ্টি শেষ হয়ে গেছে, আর এক ফোঁটা বৃষ্টিও পড়ছে না। সুন্দর একটা সূর্য বের হচ্ছে। তো এখন তাকে মেঘের দেশে ফিরে যেতে হবে। সে ওই টানেলের দিকে যেতে থাকে। এদিকে সূর্য দেখে জিহো স্কুল থেকে খুব তাড়াতাড়ি বাসায় চলে আসে, কিন্তু এসে দেখে মা নেই বাসায়। আর এদিকে অজিন অজ্ঞান হয়ে যাওয়ায় ওকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে থাকে। কিন্তু সেও সূর্যটা দেখে উঠে দৌড়ে স্কুল অডিটোরিয়ামে চলে আসে। কিন্তু ততক্ষণে স্কুল প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছিল। দেখতে পায় কেউ নেই। সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে টানেলের দিকে। একটা লরির সাথে প্রায় অ্যাক্সিডেন্টই করে ফেলেছিল সে, কিন্তু একটুর জন্য বেঁচে যায়। উঠেই দেখে সাইকেলটা নষ্ট হয়ে গেছে। তো সে দৌড়ানো শুরু করে। এদিকে জিহো টানেলে এসে মাকে দেখতে পায়। সে অনেক কান্না করতে থাকে আর বলতে থাকে, মা
যেও না, তুমি থাকলে কতই না মজা হয়, তুমি চলে গেলে আমি কিভাবে থাকবো মা। তখন সোয়া খুব করে সান্ত্বনা দেয় আর বলে, আমি অনেক খুশি যে তোমাদেরকে আমি আবার দেখতে পেলাম। আর একটা কথা, আমি কিন্তু মেঘের দেশে থেকে তোমাকে বড় হতে দেখব। খুব ভালো থেকো তুমি, আর অবশ্যই বাবার খেয়াল রেখো, যেমনটা তুমি আমাকে প্রমিস করেছিলে। এদিকে ওজিন দৌড়ে আসতে আসতে আবার পড়ে যায়। তার শরীর খুব খারাপ হয়ে যেতে থাকে, কিন্তু সে হার মানার পাত্র নয়। অনেক কষ্ট করে এসে পৌঁছে সেই টানেলের সামনে। শেষবারের মতো দেখা হয় ওজিন ও সোয়ার। তারপর সোয়াকে বিদায় দিয়ে দেয়। সোয়া চলে যাওয়ার কিছুদিন পরে ওজিনদের স্বাভাবিক জীবনে আবার ফিরে আসে তারা। স্কুল ও কাজকর্ম সব ঠিকঠাকভাবেই চলতে থাকে। এর মধ্যে একদিন বাসায় এসে সে ছোট ঘরটার চাবি খুঁজে পায়। সেই ঘরে গিয়েই সোয়ার ডায়েরিটা পায়। পড়তে শুরু করে ডায়েরিটা। আমরা প্রথমে যে ফ্ল্যাশব্যাকটা দেখেছিলাম সেটা তো বর্ণনা করছিল ওজিন, এবার এটাই বর্ণনা করছে সোয়া। এক বৃষ্টির দিনে প্রথমবারের মতো আমি দেখি ওজিনকে। তারপর ক্লাসের প্রথম দিন, সেও আমাদের ক্লাসেরই ছাত্র। আমি তো খুব খুশি হয়ে যাই, কিন্তু আমাদের সাথে সব উল্টাপাল্টাই হচ্ছিল। সেদিন পুলে পড়ে যাই, তারপর সে আমাকে বাঁচায়, কি একটা লজ্জার বিষয়। তারপর সে কলম চাইতে না করে দিই আমি কি স্টুপিড। ওই ডান্স ক্লাসে তো আমি ইচ্ছে করেই বাম্পাই হওয়ার ভান করেছিলাম, যাতে ওজিনের সাথে ডান্স করতে পারি আমি, কিন্তু সেটাও প্ল্যান অনুযায়ী গেল না। আমাকে দিয়ে কিছুই হবে না। স্কুলের শেষ দিনে যখন ও নাম্বার দেয় তখন আমি খুব খুশি হয়েছিলাম। তারপর বহুবার চেষ্টা করেছি ওকে কল দেওয়ার, কিন্তু সাহস জোগাতে পারি নাই। তারপর একদিন কল দেয় সে। অনেক দিন পর দেখা করি আমরা। সবকিছু ভালোই চলছিল, কিন্তু 3টা ডেটের পরে ব্রেকআপ করে দেয় সে। এটা কোনো কথা? একদিন বৃষ্টির সময় এক ফ্রেন্ড লিফট দেয় আমাকে। গাড়ির গ্লাসের মধ্যে আমি দেখতে পাই ওজিন দাঁড়িয়ে আছে, কিন্তু আমি যেতে যেতেই ও চলে যায়। তারপর ওজিনের পিছা করতে থাকলে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার। জ্ঞান ফিরতেই দেখতে পাই ওজিন ও জিহোকে। কিভাবে যেন আমি 8 বছরের ভবিষ্যতে চলে এসেছিলাম, কিন্তু আমার সব মেমোরি চলে গিয়েছিল গত 25 বছরে। এসে প্রথমে তো আমার কাছে সবকিছু আজব লাগছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই আমি আবারও প্রেমে পড়ে যাই তোমার। তার কিছুদিন পর বর্ষাকাল চলে যাওয়াতে আবার আলাদা হয়ে যাই আমরা। চোখ খুলতেই দেখি আমি হাসপাতালে। ডাক্তাররা বিশ্বাস করতেই পারছে না যে আমি জ্ঞান ফিরে পেয়েছি। আমি 6 সপ্তাহ কোমায় ছিলাম। প্রথমে ভেবেছিলাম এগুলো শুধুই একটা স্বপ্ন, কিন্তু আস্তে আস্তে সত্য মনে হতে থাকে। আমি এগুলো কাউকেই বলতে পারছিলাম না, কারণ যদি আমি এগুলো কাউকে বলি যে আমি ভবিষ্যতে গিয়েছিলাম, তাহলে সবাই আমাকে পাগল ভাববে। কিন্তু এটা ভেবে ভালোই লাগছিল যে আমার একটা সুন্দর ফুটফুটে বাচ্চা হবে, কিন্তু আবার এটা ভেবে খুব খারাপ লাগছিল যে আমি 32 বছর বয়সে মারা যাব। তো আমি ভাবতে থাকি, যদি আমি ওজিনকে বিয়ে না করি, অন্য কাউকে বিয়ে করি, তবে আমি বেঁচে থাকবো। কিন্তু কি লাভ, ভালোবাসাটাই তো হারিয়ে ফেলবো। আর ভবিষ্যতে তো ওজিন আর জিহো আমার জন্য অপেক্ষা করছে। তখনই ডিসাইড করি আমি ওজিনকেই বিয়ে করব। তারপর এসে বিয়ে করে ফেলি ওজিনকে। ডায়েরিটা শেষ করতেই হঙ্গু চলে আসে একটা কেক নিয়ে। এসে জিহোকে দেয় কেকটা। জিহো এখন অনেক বড় হয়ে গেছে। এটা তার 20তম বার্থডে। কেকের সাথে একটা চিঠি দেয়, যেটাতে তার মার লেখা ছিল। প্রত্যেক জন্মদিনের জন্যই আলাদা আলাদা বার্থডে কার্ড রেডি করে গিয়েছিল তার মা। এ পর্যায়ে জিহো আঙ্কেলের গাড়িতে করে শহরে একটা ডেটে যায়, আর ওজিন চেয়ে থাকে সুন্দর আকাশটার দিকে, যেখানে সোয়া চলে গেছে। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি।